নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো সিটেট এবং টেটের প্রস্তুতির ওপর আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আপনারা জানেন যে আমি চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির ওপর প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আলোচনা করছি এবং আলোচনাগুলি এমনভাবেই করছি যাতে বাংলা এবং ইংরেজি দুটিকে মিশিয়েই করছি, যাতে কিনা টেট এবং সিটেট দুটিরই প্রস্তুতি একসাথে হয়ে যায়। আপনারা জানেন যে পুরোপুরি সিলেবাস মোটামুটি একই রকম থাকে যে কোনো টেট বা সিটেট এক্সামের ক্ষেত্রে। তো আপনাদের আশা করছি এই আলোচনাগুলি ভালো লাগছে। কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কেমন লাগছে এবং ভিডিওটি শুরুতেই প্রথমে একটি লাইক করে দেবেন, কারণ এই ভিডিওগুলি বানাতে অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রম লাগে। এর আগে আমরা দুটি চ্যাপ্টার শেষ করেছি, আপনারা জানেন। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 নিয়ে, অধ্যায় 3 নিয়ে। তো আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে ফেলবেন। এর ওপর আমরা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, পরপর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, বা চ্যানেলে গেলেও আপনারা ভিডিওগুলো এক জায়গায় পেয়ে যাবেন। তো চ্যাপ্টার 3 নাম হচ্ছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশের ভূমিকা বা প্রভাব। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যে শিশুর বিকাশ। তো সেই শিশুর বিকাশে আমরা দেখেছিলাম যে বেশ কিছু প্রভাবক রয়েছে। তো একটি শিশু কেমন হবে, তার আচরণ কেমন হবে, তার উচ্চতা কেমন হবে, সে দেখতে কেমন হবে, তো তার চুলের রং কেমন হবে, প্রত্যেকটি একটি শিশুর সামগ্রিক বৈশিষ্ট্য দুটি বিষয়ের ওপর নির্ভর করে। একটি হচ্ছে বংশগতি, দ্বিতীয় হচ্ছে পরিবেশ। আমরা এখানে আলোচনা করব যে এই বংশগতি এবং পরিবেশ মধ্যে কার ভূমিকা বেশি, কে কেমন ভূমিকা নেয় এবং অন্যান্য আরও কিছু বিষয়। তো প্রথমেই আমরা জেনে নিই তাহলে বংশগতি কি, হেরিডিটি কি। তো হেরিডিটি হচ্ছে পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে দিয়ে যে গুণ বলা যায় সঞ্চারিত হয়, যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে, তো তাই হলো হেরিডিটি বা বংশগতি। এর সঙ্গে সঙ্গে কিছু বিষয় আমাদের একটু জেনে নেওয়া দরকার, হয়তো সেখান থেকে প্রশ্ন আসতে পারে। সেটি হচ্ছে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন সেই সময় আপনারা জানেন যে 23 জোড়া ক্রোমোজোম নিয়ে একটি ভ্রূণের সৃষ্টি হয়। তো 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়ার নাম হচ্ছে অটোজোম। এই নামগুলো হয়তো দরকার হতে পারে, অটোজোম। আর এক জোড়া যে 23তম জোড়া, সেই জোড়াটি হচ্ছে আপনার অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। তো এই যে এক জোড়া 23তম যে জোড়াটি, সেই জোড়াটি নির্ণয় করে যে সেই ভ্রূণটি পুরুষ হবে না মহিলা হবে। ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, যা বলা যায় কোনো একটি শিশুর যাবতীয় বৈশিষ্ট্যের নির্ধারক। সেই জিনগুলি নির্ধারণ করে যে শিশুটি কালো হবে না ফর্সা হবে, সেই জিনগুলি নির্ধারণ করে শিশুটি লম্বা হবে না বেঁটে হবে, শিশুটির চুলের রং কেমন হবে, চোখের রং কেমন হবে, শিশুটির আচার আচরণ কেমন হবে, পুরোপুরি কিন্তু নির্ভর করে এই জিনের ওপর। তো মূলত এই বিষয়টি হচ্ছে বংশগতি। এখন পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে যে গুণাবলীর সঞ্চারণ ঘটছে, তো সেটিকেই বলছে বংশগতি। তাহলে শিশু কেমন হবে তার ওপর বংশগতির একটা বড় রকম প্রভাব রয়েছে, সেটা আমরা খুব সহজেই বলতে পারি। এর সঙ্গে আরেকটি বিষয় আমি আলোচনা করে দেবো, যে যদিও এটা এর সঙ্গে সংযুক্ত নয়, তারপরেও বলবো এই যে 23তম জোড়া, অর্থাৎ এই যে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের কথা, তো এই যে একটি শিশু পুরুষ হবে বা মহিলা হবে তা নির্ভর করে কিন্তু সম্পূর্ণরূপে পুরুষের ওপর। এখানে আমি এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি দুটি ক্রোমোজোমের কথা বলতে পারি, যে 23তম যে জোড়াটি সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে সবসময় কিন্তু এক্স এক্স ক্রোমোজোম থাকে এবং পুরুষের ক্ষেত্রে সবসময় থাকে এক্স ওয়াই। তো যদি স্ত্রী হয় তাহলে তার ক্রোমোজোমটার ফরমেশন হবে এক্স এক্স। তো দেখুন যখন এই দুটি এদের মিলন ঘটে তখন কি হয়, স্ত্রী লোক কিন্তু সবসময় তার একটি ক্রোমোজোম দেবে, তো এক্সই সে দেবে, যেটাই দেখ না কেন। এখানে থেকে বুঝতে পারছেন যে সে বারবার এক্সই দেবে, কিন্তু পুরুষের ওপর নির্ভর করছে, সে এক্সও দিতে পারে ওয়াইও দিতে পারে। যদি সে এক্স দেয় তাহলে সেটি হবে স্ত্রী, আর যদি সে ওয়াই দেয় তাহলে সেটি হবে পুরুষ। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে একটি শিশু পুরুষ হবে না স্ত্রী হবে তা সম্পূর্ণরূপে নির্ভর করে পুরুষের ওপর, স্ত্রীর ওপর নয়। আমাদের সমাজের একটা যে ভুল ধারণা রয়েছে, এটাও কিন্তু ভাঙা দরকার এর মধ্য দিয়ে। তো যাই হোক, এটা আমাদের আলোচনার নয়, কিন্তু তা সত্ত্বেও এই কুসংস্কার ভাঙার জন্য এটা দরকার ছিল এই আলোচনাটি। দ্বিতীয় হচ্ছে আমরা চলে যাই, হোয়াট ইজ এনভায়রনমেন্ট। তো পরিবেশ কি? পরিবেশ বলতে যদি আমরা খুব সহজভাবে বলে আসি, আমরা বহুবার পড়েছি এই কথাটি, আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই সেটাই আমাদের পরিবেশ। এখানেও সেই মোটামুটিভাবে সেটাই বলা যেতে পারে, যদিও একটি শিশুর অন্যভাবে যদি আমি বলি এই পরিবেশ কি, তাহলে হচ্ছে যে জিনের বাইরে, এর আগে আমরা দেখলাম যে জিন নির্ধারণ করছে কোনো একটি শিশু কেমন হবে, তো জিনের বাইরে অন্যান্য যে কোনো প্রভাবক
জিনের বাইরে অন্যান্য যে কোনো প্রভাবককে আমরা পরিবেশ বলতে পারি। সেটা তার সমাজ সাংস্কৃতিক পরিবেশ, সেটা তার রাজনৈতিক পরিবেশ, সেটা তার অর্থনৈতিক পরিবেশ, সেটা তার যাবতীয় পরিবেশ। সে যে যে জায়গায় বাস করে তার উপর যা যা জিনিসের প্রভাব পড়ছে, সামগ্রিক জিনিসই কিন্তু হচ্ছে তার পরিবেশ। তো এটাই হচ্ছে পরিবেশ। তো পরিবেশের ভূমিকাও কিন্তু একটি শিশু কেমন হবে তা ভীষণভাবে নির্ভর করে যে তার পরিবেশ কেমন হবে। একটি শিশুর মধ্যে যাবতীয় বৈশিষ্ট্য থাকতে পারে। আমরা আলোচনা করব যে কার ভূমিকা বেশি, তখন আমরা ডিটেলসে আলোচনা করব। আপাতত একটি উদাহরণ দিয়ে বোঝাই যে যদি একটি মানুষের বাচ্চাকে যদি পশুর পরিবেশে লালন পালন করা হয়, তাহলে কিন্তু সে পশুর মতো আচরণ করতে শেখে, বিভিন্ন সে জলপান করে চেটে চেটে। তো এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যের কিন্তু তার সঞ্চার হয় শুধুমাত্র পরিবেশের ওপর। যা নির্ভর করছে একটি শিশু কেমন হবে তা অনেকটা কিন্তু নির্ভর করে এই পরিবেশের ওপর। আমরা আরও ডিটেলসে আলোচনা করব পরের টপিকটাতে। যাই হোক না কেন, আমরা পরের টপিকে চলে যাই। সেটি হচ্ছে সমকোষী যমজ এবং ভিন্নকোষী যমজ, আইডেন্টিক্যাল টুইন্স আর ফ্র্যাটার্নাল টুইন্স। তো আইডেন্টিক্যাল টুইন্স বা সমকোষী যমজ হলো যখন দুইজন সন্তান একই রকম দেখতে হয়। যে যমজের ক্ষেত্রে দেখবেন দুইজন সন্তান একই রকম দেখতে হয়, তারা মূলত একটি জননকোষ থেকেই তৈরি হয়, একটি জননকোষ থেকেই তৈরি হয়। যে কারণে তারা একই রকম দেখতে হয়, তাদের আচরণের মধ্যে সব থেকে বেশি মিল পাওয়া যায় এই সমকোষী যমজের মধ্যে। আর ভিন্নকোষী যমজের ক্ষেত্রে কিন্তু তারা দুটি জননকোষ থেকে তৈরি হয় এবং তারা কিন্তু ভাই বোন দু রকমই হতে পারে। সমকোষী যমজের ক্ষেত্রে লিঙ্গটা সবসময় একই হবে, অর্থাৎ যদি পুরুষ হয় তাহলে দুজনই পুরুষ হবে, আবার মহিলা হলে দুজনই কিন্তু মহিলা হবে। কিন্তু ভিন্নকোষী বা ফ্র্যাটার্নাল টুইন্সের ক্ষেত্রে কিন্তু একজন পুরুষ একজন মহিলা হতে পারে। এর ওপরেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এর পরের প্রশ্নতে আমরা চলে যাই, যেটা আমরা বলছিলাম একটু আগে, যে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট কার গুরুত্ব বেশি। এখানে যদি খুব সহজভাবে উদাহরণ দিই যে কার গুরুত্ব বেশি, তাহলে বলা যেতে পারে যে হেরিডিটি হচ্ছে যে একটা ভিজে মাটি, এবং এনভায়রনমেন্ট হচ্ছে সেই মাটিটাকে আমি কি তৈরি করব সেই মাটিটা দিয়ে, তো সেটা নির্ভর করছে। তো মাটিটা কতটা রয়েছে, নিশ্চয়ই হেরিডিটি একটা লিমিট সেট করে দেয়। একটা জিনিস বুঝে যান যে একটা হেরিডিটি মানে যদি আমি ধরি যে ভিজে মাটি, তাহলে সে একটা লিমিট সেট করে দিচ্ছে যে সেই লিমিটের মধ্যে তাকে সীমাবদ্ধ থেকে সে হতে পারবে বিভিন্ন জিনিস। তো এবার সেই মাটিটাকে, সেই ভিজে মাটিটাকে আমি মানুষের মূর্তি করতে পারি, আমি কোনো পশু পাখির বলা যায় আদলে তৈরি করতে পারি, আমি যেমন খুশি তৈরি করতে পারি সেই ভিজে মাটিটাকে দিয়ে। আমি যা কিছু খুশি, আমার যা খুশি আমি সেরকম মূর্তি কিন্তু তৈরি করতে পারি। তাহলে এই যে সেটাকে বলছি আমি পরিবেশ। তাহলে ভিজে মাটি হচ্ছে বলা যায় হেরিডিটি, এবং সেই ভিজে মাটিটাকে আমি কেমনভাবে তৈরি করব তা অনেকাংশে কিন্তু নির্ভর করছে এনভায়রনমেন্ট বা পরিবেশের ওপর। এক্ষেত্রে দুটি সূত্রের কথা আমি বলে দেবো। একটি হচ্ছে রস বলেছেন যে একটি শিশুর বিকাশের, ব্যক্তিত্ব বিকাশের স্তর নির্ভর করে তার এনভায়রনমেন্ট, গণিত, তার হচ্ছে বংশগতি, হেরিডিটি এবং টাইম, এর ওপর নির্ভর করে ডেভেলপমেন্ট লেভেল অফ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। তো একটি শিশুর ব্যক্তিত্বের বিকাশের যে স্তর, সেটা নির্ভর করে তিনটি জিনিসের গুণফলের ওপর। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটি হচ্ছে হেরিডিটি ইন্টু টাইম বা সময়। আর একটি সেটি হচ্ছে উডসওয়ার্থের একটি সূত্র। সেটি উনি বলেছেন যে কোনো একটি মানুষ কেমন হবে তা হচ্ছে বংশগতি এবং পরিবেশের ফলাফল। তাহলে উনি বলছেন ই ইন্টু এইচ ইজুক্যাল টু ডি। তো ডেভেলপমেন্ট, তো বিকাশ কেমন হবে তা হচ্ছে পরিবেশ এবং বংশগতির গুণফল। এটাকে অনেকটাকে এভাবেও আমি বলতে পারি যে একটি ত্রিভুজ যে ক্ষেত্রফল শুধুমাত্র বেস, আমি যদি বেসটাকে হেরিডিটি ধরি এবং তার যদি উচ্চতাটাকে তার এনভায়রনমেন্ট ধরি, তাহলে আমি যদি ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমার শুধুমাত্র বেস দিয়ে আমি তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না, আমাকে তার উচ্চতাও দরকার। আমরা জানি ভি বেস ইন্টু হাইট ইজুক্যাল টু আপনার ত্রিভুজের তার ক্ষেত্রফল, এরিয়া, আমি এ ইজুক্যাল এটাকে বলতে পারি। ঠিক সেই রকমই কোনো একটা শিশুর বিকাশ নির্ভর করে বেস অর্থাৎ এনভায়রনমেন্ট এবং হেরিডিটি দুটি বিষয়ের ওপর। আশা করছি এই দুটো বোঝা যাচ্ছে যে কার গুরুত্ব বেশি। দুটিরই বলা যায় সমান গুরুত্ব, একটাকে ছেড়ে আর একটা অপূর্ণ, এটুকু বলা যেতে পারে এক কথায়। তো এই গেল আপনাদের হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট। এর ওপরেও কিন্তু বিভিন্ন প্রশ্ন দিতেও পারে। এরপরে আমরা চলে যাব ল অফ হেরিডিটি বাই মেন্ডেলের আপনারা জানেন যে বংশগতির জনক বলা হয়। তো তার কিছু সূত্র রয়েছে, তার সূত্রের ওপর থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমরা খুব সংক্ষেপে সেটা একটু বুঝে নিই। সেটা হচ্ছে তার প্রথম যে লটি দিয়েছিলেন সেটি হচ্ছে ল অফ ডোমিনেন্স।
এখন আমি খুব সহজ উদাহরণ দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। তিনি লাল ফুল এবং সাদা ফুলের সংকর করেছিলেন। আপনারা জানেন জনন ঘটালে একটি লাল রঙের ফুল এবং একটি সাদা ফুল, ঠিক আছে? তো দেখা গেল তাদের মধ্যে থেকে যেসব তাদের যে বলা যায় সৃষ্টি হলো, নতুন ফুলের যে সৃষ্টি হলো, তারা সবাই লাল ফুল তৈরি হলো। ক্লিয়ার? তো এই যে তৈরি হলো, এই যে লাল ফুল এবং সাদা ফুলের সংকরায়নের ফলে প্রত্যেকটি ফুল কিন্তু লাল তৈরি হলো। তাহলে এই যে লাল গুণটি, এটি হচ্ছে প্রকট গুণ। তো এই প্রকটের এটাকেই বলছে যে ল অফ ডমিনেন্স, প্রকটতার সূত্র, যে কিছু গুণ থাকবে যা সবসময় ডমিনেন্ট করবে প্রথম সংকরণের ক্ষেত্রে। ক্লিয়ার? এরপরেই আসে পৃথকীভবন সূত্র। এখান থেকেই এখানে আমরা দেখলাম যে লাল ফুল এবং সাদা ফুলের সংকরণের ফলে সবগুলো ফুলই লাল তৈরি হয়েছে ঠিকই, সেটা ওপরে তৈরি হয়েছে, কিন্তু ভেতরে কিন্তু তারা ওই লাল এবং তাদের সাদা গুণ, দুটো ফুলের গুণই কিন্তু সমানভাবে বর্তমান রয়েছে। তো সেটাই বলছে পৃথকীভবনের সূত্র, সেটাকেই বলছে পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। ক্লিয়ার? এর পরেরটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্স অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বন্টনের সূত্র। এখানে দেখা গেল যদি আবার এদের মধ্যে এই লাল ফুলের, দুটি লাল ফুলের মধ্যে যেটা সৃষ্টি হলো সাদা ফুল এবং লাল ফুলের সংকরণের ফলে, এদের মধ্যে যদি ইয়ে করা হয়, সংকরণ ঘটানো যায়, তখন দেখা যায় যে এর ফলে সৃষ্টি হওয়া যেসব ফুলগুলো, এদের সংকরণের ফলে সৃষ্টি হওয়ার ফুলগুলোর মধ্যে কিন্তু লাল ফুল এবং সাদা ফুল দুটি ফুলই কিন্তু বর্তমান, যা প্রমাণ করছে যে প্রথম যখন সংকরণ ঘটানোর পর সবগুলো ফুল লাল তৈরি হলো, কিন্তু তারপরেও কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে ছিল বলেই পরবর্তী জেনারেশনে কিন্তু তারা আবারও কিন্তু সেই সাদা ফুলের কিন্তু সৃষ্টি হয়েছে। এটাকে অনেক সময় এরকমভাবেও দেখা যেতে পারে যে হয়তো কোনো একটা বংশে কোনো একটা শিশু প্রত্যেকেই লম্বা, কিন্তু দেখা গেল যে শিশু জন্মালো, সেই শিশু হয়ে গেল বেঁটে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু এরকম নয় যে যারা লম্বা তাদের, এটাই প্রমাণ করে যে যারা লম্বা তাদের মধ্যেও কিন্তু এই যে বেঁটের যে গুণটি, সেটি কিন্তু প্রচ্ছন্ন অবস্থায় ছিল, যেটা পরবর্তী জেনারেশনে গিয়ে প্রকট হয়েছে। হয়তো আগে কোনো জেনারেশনে বেঁটে গুণটি ছিল, যে কারণে পরবর্তীকালে সেই গুণটি কিন্তু প্রকট হয়েছে। ঠিক সেই রকমই এখানেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আশা করছি এই তিনটে সূত্র খুব একটা কঠিন হয়ে গেল না। ল অফ ডমিনেন্স, প্রকটতার সূত্র, ল অফ, তারপরে ওখান থেকে এসছে পৃথকীভবনের সূত্র, মানে ওর মধ্যেই রয়েছে প্রকট গুণ থাকলেও তার মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে গুণগুলো কিন্তু লুকিয়ে রয়েছে। এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেটিও হচ্ছে আপনার যে স্বাধীন বন্টনের সূত্র, যেটা পরবর্তীকালে প্রকাশ পাচ্ছে, আপনারা দেখলেন। এরপরে লাস্ট আমরা টপিকটা যেটা বলবো সেটি হচ্ছে রোল অফ টিচার। এখন বংশগতি এবং এই যে পরিবেশ, এর গুণটিকে বা এর বিষয়টিকে কেন একজন শিক্ষক হিসেবে জানা দরকার, এটা নিশ্চয়ই আপনাদেরকে বলে বোঝাতে হবে না যে কেন জানা দরকার। প্রতিটি শিশুর বংশগতি এবং পরিবেশের ভূমিকা, পরিবেশ কেমন রয়েছে, আমি যদি না জানি তাহলে আমি তার চিকিৎসা করতে পারবো না। এর আগেও আমি বিকাশের যে ধর্ম, বিকাশের যে গুণ, সেগুলি বোঝার ক্ষেত্রে আমি এই কথাটিই বলেছি যে বংশগতি এবং পরিবেশের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা সেমই হচ্ছে। যদি আমি শিশুটির পরিবেশ ঠিকঠাকভাবে না বুঝতে পারি যে সে কোন পরিবেশে মানুষ হচ্ছে, তার শিক্ষা কতটা, তার বলা যায় বেশ বংশগতিটাই বা কেমন, তো সেক্ষেত্রে সেই জিনিসটা যদি না বুঝি, তাকে আমি ঠিকঠাকভাবে রেমেডি বা তাকে ঠিকঠাকভাবে তার শিক্ষা যাতে সর্বোত্তম হয় সেটা দিতে পারবো না, যতক্ষণ না আমি তার বংশগতি এবং পরিবেশ বুঝতে পারি। তার পরিবেশ বংশগতি বোঝার পরেই আমি তাকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক শিক্ষাটিকে দিতে পারবো বলে মনে করি, যদি আমি একজন শিক্ষক হতে চাই। তো আশা করছি এটা বোঝা গেল পুরো বিষয়টা, যে আপনার এই টপিকটি ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশের ভূমিকা বা প্রভাব। আমরা চ্যাপ্টার 3 শেষ করে দিলাম। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই আলোচনার সঙ্গে সঙ্গে যদি কিছু প্রশ্ন আলোচনা করা হয়, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করার, বা হয়তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোকে আলাদাভাবে আলোচনা করার। তবে আমি বিষয়টি দেখছি কীভাবে কি করা যায়। আশা করছি আলোচনাটি সম্পূর্ণ ভালো লাগলো। এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরেকটি টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।